এই সময় গাড়ি থেকে একজন লম্বা সুন্দরী মেয়ে নেমে এলো। মেয়েটি একটা খুব সুন্দর কালো পোশাক পরেছিল। এই মেয়েটির সৌন্দর্য পুরো দুর্গাপুর শহরে বিখ্যাত ছিল। মেয়েটির নাম অস্মিতা সিংহ। ও এমডি রিয়েল এস্টেটের এক্সিকিউটিভ ডিরেক্টর। ওকে পাবলিক প্লেসে কখনো সেভাবে দেখা যেত না। আজ কি এমন হলো যে সে স্টেশনে এসেছে? এই ব্যাপারটা নিয়ে সবাই অবাক হয়ে নানা রকম কথা বলাবলি করছিল। এমন কে এসেছে যাকে নিতে অস্মিতা সিংহ এসেছে? সত্যিই কি এমডি রিয়েল এস্টেটের চেয়ারম্যান এসেছে নাকি? এমন একটা সুন্দরী মেয়েকে দেখে জয়ন্ত মিত্র আর নিজেকে সামলাতে পারল না। সে কিছুটা হেঁটে অনিকেতের কাছে গিয়ে ডাকল, অনিকেত। অনিকেত মাঝবয়সী হলেও তিনি জয়ন্তর তুলনায় অনেক ফিট। জয়ন্তকে দেখে তার মুখটা একটু গম্ভীর হয়ে গেল। বিরক্ত মুখে তিনি বললেন, জয়ন্ত, তুমি এখানে কি করছো? বিশেষ কিছু না, দুটো লোক আমাকে বিরক্ত করছিল, তাদের একটু শিক্ষা দিতে এসেছিলাম। ঠিক আছে, কিন্তু দেখো বেশি বাড়াবাড়ি করে ফেলো না, কারুর প্রাণ যেন না যায়। আরে হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল রাখব। কিন্তু তোমরা সবাই এখানে, তুমি কি চেয়ারম্যানকে নিতে এসেছো? জয়ন্ত প্রশ্ন করল। না, আমরা এখানে অন্য একজনকে নিতে এসেছি। অন্য একজনকে? কাকে? কে এমন এসেছে যাকে নিতে এত লোক স্টেশনে এসেছিল? অয়ন যা বলল তাই কি সত্যি? জয়ন্তর প্রশ্ন শুনে বিরক্ত হয়ে অনিকেত প্রশ্ন করলেন, তাতে তোমার কি দরকার? আরে কিছু না, জয়ন্ত মাথা নেড়ে হেসে বলল, যে দুজন ট্রেনে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের মধ্যে একজন বলছিল যে তোমরা নাকি ওকে নিতেই এসেছো, বোঝো ঠেলা। এই বলে জয়ন্ত অনিকেতের দিকে তাকিয়ে দেখল যে অনিকেতের মুখে কোনো অভিব্যক্তি ছিল না, বরং তিনি অয়নের দিকে তাকিয়েছিলেন, যাকে সেই মুহূর্তে বান্টি আর তার লোকেরা ঘিরে রেখেছিল। তিনি অয়নকে ইশারায় দেখিয়ে জয়ন্তর কাছে জানতে চাইলেন, যে দুজনের কথা তুমি বলছিলে তাদের মধ্যে একজন উনি নন তো? ওদিকে অয়ন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছিল। অনিকেতের মুখের চেহারা দেখে জয়ন্তর হাসি মিলিয়ে গেল। আমার প্রশ্নের উত্তর দাও, অনিকেত আবার জিজ্ঞেস করলেন। জয়ন্তর মুখ দেখে অনিকেত ব্যাপারটা বুঝতে পেরে গেলেন, আর সেটা বোঝামাত্র উনি আরও নার্ভাস হয়ে গেলেন। সত্যি এতগুলো উচ্চপদস্থ লোক অয়নকে নিতেই স্টেশনে এসেছিল? অনিকেত, এটাও তো হতে পারে যে তোমাদের কোনো ভুল হচ্ছে। এরা দুজন তো দুর্গাপুরে কাজ খুঁজতে এসেছে। জয়ন্ত কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল। শোনামাত্রই অনিকেত জয়ন্তর গালে ঠাস করে একটা চড় মেরে বললেন, মূর্খ কোথাকার! ওদিকে অস্মিতা সিংহ অয়নের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। এদিকে এসব দেখে নন্দিনী তো একেবারে হতবাক হয়ে গিয়েছিল। দুর্গাপুরের সবাই অস্মিতা সিংহকে চিনত। নন্দিনীর দাদু সবসময় বলতেন যে ব্যবসার জগতে অস্মিতা সিংহের যেরকম নাম ডাক আছে, নন্দিনীরও যেন সেরকম নাম হয়। কিন্তু এখন নন্দিনী যা দেখছে তা একটা আলাদা চিত্র। ব্যবসার জগতে যার এত প্রতিপত্তি, সে এমন একজনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যাকে নন্দিনী প্রথম দেখাতে ইডিয়েট ভেবেছিল। আই এম ভেরি সরি স্যার, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। অস্মিতা পেশাদার জগতের একজন নামজাদা ব্যক্তিত্ব তো বটেই, সেই সঙ্গে ওদের কোম্পানির দুর্গাপুর ব্রাঞ্চের ব্যবসার দায়িত্বেও ছিল। কিন্তু রায়চৌধুরী পরিবারের উত্তরাধিকারী এলে তাকে স্বাগত জানাতে তো ওকে আসতেই হবে। আফটার অল, অয়নের কাছে অস্মিতা একজন সাধারণ কর্মী ছাড়া কিছুই নয়। নো প্রবলেম, আমরা তো এখনই পৌঁছেছি। অয়ন মুচকি হেসে বলল। যে বানটি এতক্ষণ সবচেয়ে বেশি হইচই করছিল, এসব দেখে এবার তারই হাত পা কাঁপছিল। স্যার, এরা? অস্মিতা বানটি এবং তার দলের দিকে দেখিয়ে জিজ্ঞেস করলেন। অস্মিতা খুবই ইন্টেলিজেন্ট ছিল, তাই সে বুঝে গিয়েছিল এরা কারা। কিন্তু অয়ন কিছু বলার আগেই বানটি ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে ক্ষমা চাইতে শুরু করে দিল। স্যার, প্লিজ স্যার, দয়া করুন, আমাকে ক্ষমা করে দিন। বাড়িতে আমার বুড়ি মা আর একটা ছোট্ট বাচ্চা আছে। স্যার, আমাকে ক্ষমা করে দিন। তোমরা এখন যাও, এখানে কোনো নাটক করার ইচ্ছে নেই আমাদের। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, বলেই বানটি দলবল নিয়ে সেখান থেকে চলে গেল। ওদিকে জয়ন্ত আর অনিকেত দুজনেই ভয় পাওয়া মুখে দাঁড়িয়েছিল। জয়ন্ত তো ঘেমে নিয়ে একসা হচ্ছিল, আর তার হাত পাও কাঁপছিল। অয়ন যদি ওদের কোম্পানির চেয়ারম্যান হতো, তবে না হয় অনিকেতের কাজের প্রতি নিষ্ঠা দেখে তাকে ক্ষমা করে দিতেও পারত। কিন্তু অয়ন তো চেয়ারম্যান ছিল না, সে চেয়ারম্যানের থেকেও ওপরে ছিল। তাই অনিকেত কেমন কাজ করেন তাতে তার কিছু আসা যাওয়ার কথা নয়। কি জয়ন্তবাবু, ওই স্ট্রিট ল্যাম্পটা দেখতে পাচ্ছেন? সবাইকে উপেক্ষা করে অয়ন
জয়ন্তকেই সরাসরি প্রশ্ন করল। জয়ন্ত বুঝতে পারছিল না সে কি বলবে। এত বড় একজন লোককে সে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, এটা তার কাছে অবিশ্বাস্য ছিল। স্যার, স্যার, আমাকে ছেড়ে দিন প্লিজ। আপনি তো অনেক বড় মানুষ, আমার এই ভুলটাকে ক্ষমা করে দিন। জয়ন্ত তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে মিনতি করতে লাগল। অস্মিতা ম্যাডাম, আমারও ভুল হয়েছে। আমার ভাইকে এত দূর এগোতে দেওয়া উচিত হয়নি, কিন্তু আমি এসব কিছু জানতাম না, আমি দুঃখিত। অনিকেত জানত তার বাঁচার একমাত্র উপায় ছিল নিজের ভুলটা স্বীকার করে নেওয়া। অস্মিতা কিছু না বলে অয়নের দিকে তাকালো। এদের সঙ্গে কি করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল অয়নেরই ছিল। জয়ন্তবাবু, জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। এই বলে জয়ন্ত তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। অনিকেতবাবু, লজিস্টিক্স ডিপার্টমেন্টকে এই ঘটনাটা জানিয়ে রাখবেন। অস্মিতা অনিকেতকে কড়া নজরে দেখে নিয়ে বলল, স্যার চলুন, আপনার ভিলা একদম রেডি। তার কোনো প্রয়োজন নেই, আমি হোটেলে থাকব। আমার আরও কিছু কাজ আছে। সে তো দুর্গাপুরে এসেছে ভিকিকে বাঁচাতে, তারপর চৌধুরী পরিবারের সাথে বোঝাপড়াও বাকি আছে, তাই এখন তার লো প্রোফাইল থাকাই ভালো। সবাই স্টেশন থেকে বেরিয়ে গেলেও নন্দিনী তখনও দাঁড়িয়েছিল। এবার তার সামনে একটা গাড়ি এসে দাঁড়াতেই দরজা খুলে ওর মা কুসুম সেন দ্রুত নেমে এলেন। মামনি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। নন্দিনী ওর মাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তুই বলছিলি ট্রেনে কেউ তোকে বিরক্ত করেছিল? কুসুম চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন। ও কিছু না মা, আমি ভুল বুঝেছিলাম। নন্দিনী নির্লিপ্ত গলায় বলল, আর ইউ শিওর? হ্যাঁ মা। নন্দিনী তারপর কিছু একটা ভেবে ওর মাকে প্রশ্ন করল, মা, অস্মিতা সিংহের বসকে? অস্মিতা সিংহ? হঠাৎ তুই ওর ব্যাপারে কেন জানতে চাইছিস? ওর সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি তোর? না না, আমি এমনিই জাস্ট জানতে চাইছি। নন্দিনী কৌতূহল দেখিয়ে বলল, অস্মিতা সিংহের পেছনে একটা বিশাল বিজনেস ফ্যামিলি আছে। তোমার দাদু সবসময় বলেন যে অস্মিতার সাথে কোনো ঝামেলায় যাওয়া একেবারেই উচিত নয়, কিন্তু সে তো পাবলিকের সামনে বেশি আসেই না। তুই ওকে কোথায় দেখলি? ও আজ স্টেশনে কাউকে একটা নিতে এসেছিল। নন্দিনী উত্তর দিল। যাক, তুই কোনো ঝুট ঝামেলায় জড়াস না। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।